এবার ভারতে বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নিল বাংলাদেশ এবং এরপর ভারত বাংলাদেশের সম্পর্ক যে আরো তলানিতে গিয়ে পৌঁছলো তা কিন্তু এক প্রকার নিশ্চিত। দেখুন, বিতর্কের সূত্রপাত হয়েছে ঠিক কালকে, যখন বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, যাকে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স রেকর্ড অর্থে কিনেছিল, তার খেলতে আসার উপর নিষেধাজ্ঞা জারি করে ভারতের ক্রিকেট বোর্ড। 9.20 কোটি অর্থাৎ প্রায় 9 কোটি টাকার উপরে তাকে দাম দিয়ে ভারতের আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স তাকে কিন্তু কিনেছিল। কিন্তু এরপর বিতর্ক শুরু হয়। বিভিন্ন মাধ্যম থেকে প্রশ্ন ওঠানো হয় যে বাংলাদেশিরা দিনের পর দিন ভারত বিরোধিতায় মগ্ন, তাদের ক্রিকেটারকে ভারতে খেলতে আসতে কেন দেওয়া হবে? অনুমতি যেন অবিলম্বে বাতিল করা হয়, কারণ এই বাংলাদেশের পক্ষ থেকে সাম্প্রতিক সময় এমন কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে ধারাবাহিকভাবে, যা সরাসরি ভারত বিরোধিতার সমান। এবং আপনারা জানেন, কিছুদিন আগেও ভারতের যে হাই কমিশনার ছিলেন, যিনি বাংলাদেশ মিশনে ভারতের দূতাবাসে পোস্টেড ছিলেন, তার উপরেও কিন্তু আক্রমণের ঘটনা এসছে। এবং একাধিক হাই কমিশন অফিস, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ঢাকা, সেই অফিসগুলো কিন্তু বন্ধ করতে বাধ্য হয় ভারত। অর্থাৎ ভারতের হাই কমিশন বা হাই কমিশনারের উপর আক্রমণ করতেও এই বাংলাদেশিরা কিন্তু ছাড়েনি। মানে সমস্ত দিক থেকে তারা ভারত বিরোধিতাকে অবলম্বন করে রাজনীতি করেছে। শুধু তাই নয়, এটাকে রাজনীতি বলে না, এটাকে পরবর্তী ধাপে যেটা করা হয় সেটাকে বলা হয় গুন্ডাগিরি। এরপর পরিষ্কার হয়ে যায় যে ভারত বাংলাদেশের সম্পর্ক অন্তত মোহাম্মদ ইউনূস জমানায় আর আগের মতো রিভাইভ করা সম্ভব নয়। ফলে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের ক্রিকেটার হয়ে ভারতে কেন খেলতে আসবেন, যেখানে তার দেশই ভারত বিরোধিতায় মগ্ন? সেই প্রশ্ন বারবার করে কিন্তু ওঠে। উল্টো দিক থেকে আরেকটা প্রশ্ন ওঠে যে আমরা কেন বাংলাদেশের অর্থনীতিতে এখনো ইনভেস্ট করে যাব, যে বাংলাদেশ ভারতবর্ষের অবদানকে স্বীকারই করে না। 1971 সালের মুক্তিযুদ্ধকে কার্যত অস্বীকার করে। ভারতের সেনা সেদিন বাংলাদেশের পাশে গিয়ে না দাঁড়ালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করতে পারতো না। শুধু নয়, সে সময় বাংলাদেশের নিরীহ নারী এবং শিশুদের উপর যে পাকিস্তানের হানাদারি শক্তি বিভিন্ন ক্ষেত্রে নোংরামি করেছিল, তার বিপক্ষেও কিন্তু ভারতের সেনাবাহিনী অত্যন্ত মুন্সিয়ানার সঙ্গে রুখে দাঁড়িয়েছিল বলেই আজকে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম। সেই বাংলাদেশের মানুষ ভারতের অবদানকে শুধু অস্বীকার করে তা নয়, তারা ভারতকে অপমান করেন এবং ভারতের বিপক্ষে শেষ 1 বছর ধরে ধারাবাহিকভাবে যে কথাগুলো বলেছেন তাদের দেশের নেতারা, সেখানে ভারতের পক্ষে এই পরিস্থিতিটাও কিন্তু অত্যন্ত অস্বস্তিকর হয়ে উঠছিল ক্রমশ। এবং এরপর কিছুদিন আগে বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদির মৃত্যু। বাংলাদেশের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয় এই মৃত্যুর ঘটনার সঙ্গে ভারত জড়িত। বাংলাদেশ এটাও দাবি করে যে শুধুমাত্র ভারত জড়িত নয়, ভারতের মাটিকে কাজে লাগিয়ে এই ধরনের টেরর কিলিং করা হচ্ছে। ভারতের পক্ষ থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে আপনারা যে দাবিটি করছেন তা সম্পূর্ণ মিথ্যে, তার কোনো বাস্তবিক কোনো জ্ঞান নেই, বেস নেই। এবার যে দাবিটি করছেন তার যে অনুসন্ধান রিপোর্ট এবং প্রমাণ দয়া করে ভারতের হাতে তুলে দিন। আপনার আন্তর্জাতিক স্তরে এই ধরনের দাবি করতে পারেন না। পরবর্তীকালে ঢাকার মেট্রোপলিটন পুলিশ পুরো বিষয়টিকে অস্বীকার করে জানায় যে এই যে ওসমান হাদির মৃত্যুতে যিনি জড়িত, তিনি যে ভারতে পালিয়ে গেছেন সে বিষয়ে কোনো তথ্য পুলিশের হাতে নেই। এমনকি সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি তারাও বলে ভারতে পালিয়ে যাওয়ার কোনো প্রমাণ অন্তত তাদের কাছেও নেই। হঠাৎ করে ভারত বাংলাদেশের হাই কমিশনারকেও কিন্তু সেদিন তলব করে এবং পরিষ্কার বুঝিয়ে দেওয়া হয় এই যে হাওয়া গরম করার খেলা হচ্ছে তা যেন অবিলম্বে বন্ধ করা হয়, কারণ আপনাদের কাছে প্রমাণ নেই। মেট্রোপলিটন পুলিশ, তার কাছে কোনো তথ্য নেই। বিজিবি, তার কাছেও কোনো নির্দিষ্ট ফুটেজ বা এভিডেন্স নেই। আপনাদের কাছে কিছুই নেই, অথচ ধারাবাহিকভাবে আপনারা ওসমান হাদির মৃত্যুতে ভারতের নাম জড়িয়ে শুকনো বা সস্তা রাজনীতি করছেন। এটা তো হতে পারে না। এরপর আমরা দেখলাম তারপরেই বাংলাদেশের পুলিশের একটি প্রেস কনফারেন্স, সেখানে তারা আরো এক স্টেপ এগিয়ে দাবি করলেন মেঘালয় থেকে নাকি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। সেই অ্যারেস্ট করা হয়েছে ভারত থেকে এবং যারা সরাসরি ওসমান হাদির মৃত্যুতে জড়িত। মেঘালয় পুলিশ ঘন্টাখানেকের মধ্যে একটি প্রেস কনফারেন্স করে জানিয়ে দেয় এই সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছে নেই। এমনকি বিএসএফও জানিয়ে দেয়
মেঘালয় পুলিশ যে দুজনকে অ্যারেস্ট করেছে, এই দুজন সম্পর্কিত কোনো তথ্য বিএসএফ এর কাছেও নেই, অর্থাৎ ভারতীয় সেনা এবং মানে ভারতবর্ষের পুলিশ পুরো বিষয়টিকে ডিনাই করে। ফলে বাংলাদেশ বিপদে পড়ে যায়। বাংলাদেশ একের পর এক মিথ্যে ন্যারেটিভ তৈরি করার যে খেলা খেলছিল প্রথম থেকে, সেই খেলা কিন্তু ভেস্তে দেয় ভারত। এবং ভারত বিরোধিতা এত চরম জায়গায় পৌঁছেছিল যে বাংলাদেশের একাধিক ছাত্রনেতা ফের সেভেন সিস্টার্সকে নিয়ে হুমকি হুঁশিয়ারি দেয়। তারা বলে আমরা সেপারেটিস্টদের সাহায্য করব যেন ভারতের সেভেন সিস্টার অশান্ত হয়। ফলে ধারাবাহিকভাবে যে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেককে দিয়ে হুমকি তারা দিচ্ছিল, সেগুলো তো ছিলই, পাশাপাশি সেভেন সিস্টার্স এবং ভারতবর্ষের একাধিক অঞ্চলে তারা অশান্তকর ঘটনা ঘটাতে পারে, এই ধরনের কথাবার্তা বাংলাদেশের রাজনৈতিক ছাত্রনেতারা বলতে শুরু করেন। ভারতের সাধারণ মানুষও কিন্তু ক্ষুব্ধ হয়ে যান। ভারতের সাধারণ মানুষও বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখান এবং বাংলাতেও সে বিক্ষোভ হয়েছে আপনারা জানেন। শিলিগুড়ি, মালদার মতো জায়গায় হোটেল মালিকরা সিদ্ধান্ত নেন কোনো বাংলাদেশিকে আজ থেকে কোনো অবস্থায় হোটেল দেওয়া হবে না। উল্টো দিক থেকে ভারতের ডিপ্লোম্যাটরাও রাজশাহী, খুলনা, চট্টগ্রামের মতো ভিসা অফিসকে সাময়িকভাবে বন্ধ করে রাখেন। ফলে সব মিলিয়ে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত তলানিতে পৌঁছে যায় শুধুমাত্র বাংলাদেশের অপরিপক্ক এবং অদূরদর্শী রাজনীতির জন্য। তা কিন্তু আজকের দিনে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যে ওসমান হাদির মৃত্যুতে তারা ভারতকে দাবি করেছিল, সেই মৃত্যুতে প্রধান অভিযুক্ত ফয়জাল একটি ভিডিও বার্তা দেয় পরবর্তীকালে। সেখানে তিনি বলেন যে আমি এখন দুবাইতে আছি। এই ওসমান হাদির মৃত্যুর সঙ্গে এই ফয়জালের কোনো যোগাযোগ নেই। এমনকি বাংলাদেশের পুলিশ এই ফয়জালের ব্যাংক অ্যাকাউন্ট যখন সিজ করে, সেখানে যে টাকা পাওয়া গেছে, ফয়জাল দাবি করে সেই টাকা সম্পূর্ণ আইনি পথে উপার্জিত টাকা এবং তিনি বাংলাদেশের সরকারকে বছরে 9 লক্ষ টাকা অবধি ট্যাক্সও দিয়েছেন। ফলে ওসমান হাদি মৃত্যুতে জড়িত অভিযুক্ত ফয়জাল, সেই ফয়জাল নিজেই বলে দেন তিনি ভারতে নেই, দুবাইতে আছেন। অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকার শেষ 1 মাস ধরে যেভাবে ধারাবাহিকভাবে রাজনীতি তৈরি করার চেষ্টা করেছিলেন ভারতকে টেনে, আজকে ফয়জাল মোহাম্মদ ইউনূসের যে ষড়যন্ত্র তা তো ভেস্তে দিয়েইছেন, উল্টে এই পুরো খেলাটা যে আসলে বাংলাদেশের নির্বাচন পেছানোর চেষ্টা, তাও কিন্তু প্রকাশ হয়ে গেছে ওসমান হাদির ভাইয়ের কথায়। অর্থাৎ মোহাম্মদ ইউনূস সরকার চান যেন তেন প্রকারকে বাংলাদেশকে অশান্ত করে রাখতে। আপনারা জানেন প্রথম আলোর অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে জিহাদিদের দ্বারা, ডেইলি স্টারের অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, হিন্দু যুবকদের হত্যা করা হচ্ছে দিনের পর দিন, গাছে বেঁধে পুড়িয়ে দেওয়ার ঘটনা আমরা দেখেছি। ফলে এই যদি বিশৃঙ্খল পরিবেশ বাংলাদেশে বজায় থাকে, তাহলে মোহাম্মদ ইউনূস সরকার ফের আইন শৃঙ্খলার অবনতির কারণ দেখে নির্বাচনটি পিছিয়ে দিতে পারবেন। কারণ এই মুহূর্তে যদি নির্বাচন হয়, বাংলাদেশের ছাত্রনেতা যাদের মোহাম্মদ ইউনূস ব্যাক করছেন, তারা কোনো অবস্থাতেই ক্ষমতায় আসতে পারবেন না। আওয়ামী লীগের ভোট তারা নিষিদ্ধ ঘোষণা করেও, মানে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করেও ক্ষমতায় আসার জন্য তারা এখন জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন, আপনারা সকলেই জানেন। এই অবস্থায় দাঁড়িয়ে কেন মুস্তাফিজুর রহমান ভারতে খেলতে আসবেন, এই প্রশ্ন কিন্তু তোলা হয়। দেখুন, বিভিন্ন উদারপন্থীরা কিন্তু এর পাল্টা যুক্তিটিও দিচ্ছে। বিভিন্ন উদারপন্থীরা বলছেন ক্রিকেট বা খেলাধুলার মধ্যে কেন রাজনীতি আসবেন। দেখুন, রাজনীতি ভারত টেনে আনেনি, এটা প্রথমে সকলের আগে বোঝা উচিত। এর আগেও যখন পাকিস্তানে ক্রিকেটারদের নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তখনও এই সংক্রান্ত কথাবার্তা সামনে এসেছিল, যেখানে বলা হয়েছিল রাজনীতি কখনো ক্রিকেটের অংশ হতে পারে না বা ক্রিকেটকে অবলম্বন করে রাজনীতি করা উচিত নয়। কিন্তু আপনারা খুব ঠান্ডা মাথায় ভাবুন, রাজনীতি কি ভারত টেনে এনেছে? এই বাংলাদেশকে নিয়ে শেষ 1 বছরে ভারত কোনো কি আগ্রাসীমূলক মন্তব্য পেশ করেছে? করেনি। কিন্তু মোহাম্মদ ইউনূস ক্ষমতায় নিয়ে সেভেন সিস্টার, শিলিগুড়ি করিডর, একের পর এক ডিফেন্স এগ্রিমেন্ট পাকিস্তানের সাথে, এই বিষয়গুলো শুধু করে ভারতের বিপক্ষে সস্তা রাজনীতি করার চেষ্টা করেছেন। এমনকি চীন সফরে গিয়ে এই মোহাম্মদ ইউনূস বলে বসেছিলেন ভারত নাকি ল্যান্ডলকড, অর্থাৎ সেভেন সিস্টার্স বাংলাদেশ দ্বারা আবৃত। ফলে সব মিলিয়ে প্রথম থেকেই ধারাবাহিক রাজনীতি করেছে কিন্তু মোহাম্মদ ইউনূস। আর আজকে যখন মুস্তাফিজুর রহমানকে ভারতে ঢুকতে বারণ করা হয়েছে, তখন রাজনীতিটি ভারত করছেন, এই দাবি আমার মনে হয় হাস্যকর। দুঃখের বিষয়, কিছু ভারতীয়রাও মনে করছেন ক্রিকেটের মাঝে রাজনীতিটা আনা উচিত নয়। কিন্তু বর্তমান সময়ে ক্রিকেট শুধুমাত্র খেলাধুলা স্তরে আটকে নেই, এটা একটা অর্থনৈতিক ভিত্তি, ডিপ্লোম্যাটিক চ্যানেল ক্রিয়েশনের নতুন পন্থাও। ফলে অর্থনীতি যেখানে জড়িয়ে আছে, সেখানে রাজনীতি অটোমেটিকলি আসবে। এবং যে বাংলাদেশ ভারতকে বয়কট করার হুমকি দিনের পর দিন দিয়েছে,
সেই বাংলাদেশি ক্রিকেটার ভারতের মার্কেট থেকে কোটি কোটি টাকা উপার্জন করে চলে যাবেন, এ তো ভারতে হতে পারে না। কোনো না কোনো সময় তো থামতে হবে। বাংলাদেশ যদি থামতে না পারে, ভারত যে এইভাবেই থামাতে পারে সেই বার্তাও কিন্তু আইপিএলে মুস্তাফিজুর রহমানকে কেন্দ্র করে এই পুরো ঘটনাটি যেটি তৈরি হলো সেটি দিল। বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে এর প্রতিবাদে তারা ভারতে আসবে না। সম্ভবত আইপিএলেও তারা আইপিএল মানে যে টেলিকাস্ট হয় সেটাও তারা বয়কট করতে চলেছে। এবার বাংলাদেশে আইপিএল টেলিকাস্ট বয়কট হলো কি হলো না, এতে আইপিএল এর কিছু যায় আসে না। ঠিক যেমন যায় আসে না বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ভারতে খেলতে না আসলেও ভারতের ক্রিকেটের কোনো ক্ষতি হবে না। ক্ষতি কোথায় হচ্ছে? আমাদের ভারত সরকারের কিছু সিদ্ধান্তের সঙ্গে আমরা সমস্ত ভারতীয়রা অন্তত জিওপলিটিক্যাল ডিপ্লোম্যাটিক সিচুয়েশনে সহমত হতে পারছি না। আমরা বড় বেশি উদারতা দেখাতে বিশ্বাস করি, ভালোবাসি, এটা বাস্তব। কিন্তু উদারতা যখন শত্রুপক্ষ দুর্বলতা মনে করে, তখন কিন্তু সেই উদারতাটা ব্যাকফায়ার করে, যা বাংলাদেশের সঙ্গে হচ্ছে বা হয়েছে। এখন হয়তো পাল্টা দেওয়ার সময়। যাই হোক, আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।